আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের আজকে 2 নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি। যারা 1 নম্বর ক্লাসটা দেখছেন তারা আজকে ক্লাসটা খুবই সহজভাবে বুঝতে পারবেন। চলেন শুরু করা যাক। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে, আমাদের পেজ থেকে 1 নম্বর ক্লাসটা দেখে নেবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্ম, সেখানে প্লে লিস্ট আছে, আপনারা যাবেন সেখানে প্লে লিস্টে মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের কেমিস্ট্রি প্লে লিস্ট থেকে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসে আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব জৈব যৌগের সূচনা, কিভাবে জৈব যৌগরা তৈরি হয়। আসলে দেখেন 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা ধারণা দেন। তিনি ধারণা দেন যে প্রাণী বা সজীব উদ্ভিদ থেকে যে যৌগগুলা তৈরি হয় সেইগুলা জৈব যৌগ, এবং নির্জীব বা ধরেন খনিজ পদার্থ থেকে যে যৌগগুলা তৈরি হয় সেগুলো হলো অজৈব যৌগ। ঠিক আছে, অর্থাৎ বার্জেলিয়াস ধারণা করেন জৈব যৌগ সমূহ কারা? সজীব পদার্থ থেকে যারা তৈরি, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, যেমন ঘাস, জীবজন্তু, মানুষ, এদের থেকে যেই যৌগগুলো উৎপন্ন হয় সেগুলো হলো জৈব যৌগ। এবং তিনি আরেকটা ধারণা দেন যে অজৈব যৌগ কি? নির্জীব পদার্থ, অর্থাৎ যাদের কোনো জীবন নাই, যেমন খনি, গ্যাস, ঠিক আছে, লবণ, অর্থাৎ অন্য সকল কিছু যাদের কোনো জীবন নাই, এগুলো সকল কিছু অজৈব যৌগ। অর্থাৎ বিজ্ঞানী বার্জেলিয়াস এই ধারণাটা দেন যে সজীব পদার্থ থেকে যে যৌগগুলো তৈরি হবে সেগুলো জৈব যৌগ, সজীব পদার্থ থেকে যে যৌগগুলো তৈরি হবে সেগুলো শুধু জৈব যৌগ, এবং নির্জীব পদার্থ থেকে যে যৌগগুলো তৈরি হবে সেটা অজৈব যৌগ। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এই অজৈব পদার্থ বলতে কি? যেমন খনি, গ্যাস, সোনা, রূপা, এই যে এগুলা সমস্ত কিন্তু অজৈব যৌগ। এখন এই যে তার এর উপর ভিত্তি করে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা প্রাণ ও শক্তি মতবাদ দেন, যার নাম হলো ভাইটাল ফোর্স থিওরি। তিনি তার ধারণাটা কেমন বা তার মতবাদটা কেমন দেখেন। বার্জেলিয়াসের প্রাণ ও শক্তি মতবাদ, বার্জেলিয়াসের প্রাণ ও শক্তি মতবাদ, এটা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য আসতে পারে যে বার্জেলিয়াসের প্রাণ ও শক্তি মতবাদটা লেখো। সেই মতবাদটা কি? 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগ সমূহ সজীব উদ্ভিদ এবং প্রাণীতে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। জৈব যৌগ সমূহ সজীব উদ্ভিদ এবং প্রাণীদেহে এক রহস্যময়, অর্থাৎ তিনি এটাকে কাল্পনিক বলছেন, ঠিক আছে, বা ঐশ্বরিক একটা ঘটনা বলছেন যে রহস্যময় প্রাণশক্তির প্রভাবে জৈব যৌগ সমূহ উৎপন্ন হয়ে থাকে। তাই পরীক্ষাগারে জৈব যৌগ কখনোই তৈরি করা সম্ভব নয়। পরীক্ষাগারে জৈব যৌগ কখনোই তৈরি করা সম্ভব নয়, এটা পুরোপুরি একটা ঐশ্বরিক ভাবে তৈরি হয়ে থাকে, পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। এই মতবাদ বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ হিসাবে পরিচিত। তিনি এই ধারণা দেন যে জৈব যৌগ সমূহ পরীক্ষাগারে বা ল্যাবে কখনো তৈরি করা যায় না, এগুলো হলো উদ্ভিদ দেহে কিংবা প্রাণী দেহে একটা রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে, এবং আমরা শুধুমাত্র সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকেই জৈব যৌগ পেয়ে থাকি। ঠিক আছে, এই ধারণাটা অনেকদিন চলছে। হঠাৎ করে একদিন 1828 সালের দিকে বিজ্ঞানী ফ্রেডরিক উইলার বা এর নামটা অনেক সময় এভাবে লেখা হয় ওলার, ফ্রেডরিক উইলার বা ওলার যাই বলেন, তিনি 1828 সালে একটা ল্যাবে পরীক্ষাগারে একটা এক্সপেরিমেন্ট করছেন বা একটা পরীক্ষা করছেন। ঠিক আছে, পরীক্ষাটা কি? এইটা হলো সেই পরীক্ষা। আমরা একটু দেখি পরীক্ষাটা কি। তিনি এগুলার নাম এখন আপনাদের জানার দরকার নাই, জাস্ট আমি একটা গল্প বলছি, গল্পটা আপনারা শুনেন যে কিভাবে জৈব যৌগ তৈরি হয়। এই যে বিজ্ঞানী ফ্রেডরিক ওলার 1828 সালে এই যে বার্জেলিয়াস প্রাণশক্তির মতবাদ দেন কত? 1815 সালে। তারও প্রায়
অনেক বছর পরে 8 5 13, তাই না, 13 বছর পরে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার একটা ধারণা দেন। এখন তিনি কিন্তু কোনো কিছু জানতেন না, তিনি জাস্ট একটা পরীক্ষা তার পরীক্ষাগারে করছেন। তিনি কি করছেন, তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ দিছে। কি অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, বা দ্রবণ মানে কি, মানে মিশ্রণ আর কি, মানে শরবত যেমন হয় না, শরবত পানি চিনি গ্লুকোজ সবকিছু দিয়ে যে একটা মিশ্রণ তৈরি হয়, তেমন একটা জিনিস অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা মিশ্রণ বা দ্রবণ দিচ্ছেন। এবং লেড সায়ানাইড, এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হলো লেড সায়ানাইড, এটাও মনে করেন একটা দ্রবণ। এই দুটো দ্রবণকে তিনি এক করছেন, এক করে তিনি তৈরি করছেন হলো একটা দ্রবণ অ্যামোনিয়াম সায়ানাইড। এগুলো কিন্তু সব লিকুইড, ঠিক আছে, এগুলা কি সব লিকুইড, লিকুইড অর্থাৎ সব তরল, লিকুইড কি তরল। এবং একটা কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম অর্থাৎ লেড ক্লোরাইড তৈরি হয়েছে। এটার বিক্রিয়াটা কেমন, এটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই অ্যামোনিয়াম এর সাথে এটা হলো ধনাত্মক আয়ন আর সায়ানাইড হলো ঋণাত্মক আয়ন। এটা পরবর্তীতে আমরা যখন বিক্রিয়া শিখবো তখন আমরা জানবো। এই যে এই সায়ানাইড জিনিসটা অ্যামোনিয়ামের সাথে যুক্ত হয়েছে, এই যে সায়ানাইড জিনিসটা অ্যামোনিয়ামের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এই লেডের সাথে এই ক্লোরাইড যুক্ত হয়ে লেড ক্লোরাইড তৈরি করছে। তা এইগুলো সব দ্রবণ। এবার তিনি চাচ্ছেন যে এই অ্যামোনিয়াম সায়ানাইডের তিনি একটা কঠিন, দেখেন এখানে কি তৈরি হয়েছে, দ্রবণ তৈরি হয়েছে না, লিকুইড বা তরল তৈরি হয়েছে। তিনি এবার কি করলেন, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে এখানে নিয়ে আসলেন, এই দ্রবণটাকে নিয়ে আসলেন। কাকে নিয়ে আসলেন, দ্রবণটাকে নিয়ে আসলেন। নিয়ে এসে তার টার্গেট হলো কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করা, অর্থাৎ সলিড, ঠিক আছে, একটা শক্ত অ্যামোনিয়াম সায়ানাইডের একটা দলা তৈরি করা। এই জন্য তিনি তাকে কি করলেন, বাষ্প করলেন, অর্থাৎ তাকে তাপ দিলেন। কি করলেন, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করলেন, তাপ দিলেন। যে তাহলে তাপ দিলে কি হবে, এই লিকুইড শুকায়ে কি হয়ে যাবে, কঠিন পদার্থ হয়ে যাবে না। যেমন আপনি যদি সমুদ্র থেকে পানি নিয়ে আসেন, সমুদ্রের পানি, সেটা যদি আপনি জ্বালান, তাপ দিতে থাকেন, তখন দেখবেন যে পানিগুলো সব বাষ্প হয়ে উড়ে গিয়ে লবণ পড়ে থাকবে, লবণে ছোট ছোট দানা পড়ে থাকবে। তিনি ওইটাই চাচ্ছিলেন, যে এই অ্যামোনিয়াম সায়ানাইডটাকে জ্বালাবেন বা জ্বালায়ে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করবেন। কি কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড। কিন্তু যখন তিনি এটাকে জ্বালাচ্ছেন, তখন হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলেন। কি দেখতে পেলেন, যে এখানে একটা এইরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে, ইউরিয়া তৈরি হয়ে গেছে। এই যে এইটা সমানুকরণ বিক্রিয়া, অর্থাৎ এগুলা মানে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে বা বিন্যস্ত হয়ে এখানে একটা জিনিস তৈরি হয়ে যায়। সেটা কি দেখেন, এই যে কার্বন, এই যে এখানে কার্বন, এর সাথে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, আর এখানে হাইড্রোজেন কয়টা, চারটা। তার মানে দেখেন একটা নাইট্রোজেন আর দুইটা হাইড্রোজেন, এই একটা নাইট্রোজেন, একটা দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে চারটা হাইড্রোজেন, দুইটা নাইট্রোজেন, আর এই একটা অক্সিজেন, এইভাবে সুসজ্জিত হয়েছে। এবং আমরা জানি এটা হলো ইউরিয়া। ইউরিয়া কিভাবে জানি, এটা হলো জানা জৈব যৌগ। কি জানা জৈব যৌগ, অর্থাৎ আমরা আগে থেকেই জানি যে ইউরিয়া একটা জৈব যৌগ। তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, এগুলা কিন্তু সব অজৈব যৌগ। কি সব অজৈব যৌগ, অ্যামোনিয়াম ক্লোরাইড, লেড সায়ানাইড সব অজৈব যৌগ। এখন এই অজৈব যৌগ থেকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জৈব যৌগ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে, জৈব যৌগ তৈরি হয়ে গেছে। ঠিক এই ঘটনার পরে এই ফ্রেডরিক ওয়েলার ঘোষণা দিলেন, না, শুধুমাত্র প্রাণীতেও কিংবা সজীব উদ্ভিদ থেকেই জৈব যৌগ পাওয়া যায় না, জৈব যৌগ সমূহ পরীক্ষাগারে বা ল্যাবেও তৈরি করা সম্ভব। তারপরে ফ্রেডরিক ওয়েলার ঘোষণা দিলেন, জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব, পরীক্ষাগারে তৈরি করা সম্ভব। এবং এই ঘটনার পর থেকে, অর্থাৎ এই অজৈব যৌগ থেকে এই ইউরিয়াতে তৈরি হওয়ার পরে, যেটা জানা জৈব যৌগ, এটা তৈরি হওয়ার পরে এই বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ পুরোপুরি ভুল প্রমাণিত হয়। এবং এই ঐশ্বরিক ঘটনা বা রহস্যময় প্রাণশক্তি, এই কাল্পনিক বিষয়গুলো তখন থেকে বাদ চলে যায়। তারপর থেকে ফ্রেডরিক ওয়েলারের এই ঘটনাটাই আমরা জানি, যে জৈব যৌগ যেমন প্রাণী দেহে থাকতে পারে বা সজীব পদার্থে থাকতে পারে, ঠিক একইভাবে পরীক্ষাগারেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। তো আজকে লেকচার এতটুকুই। জৈব যৌগের ইতিহাস সম্পর্কে জানলাম। আমরা নেক্সট ভিডিও দেখে জৈব যৌগের বিক্রিয়া, জৈব যৌগের সমস্ত কিছু ক্লাস করা শুরু করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।